জয় রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। কিছুতেই নিশ্চিন্ত মনে ঠাকুরের কথা অনুসরণ করিতে পারিতেছি না। মাঝে মাঝে ফাঁকড়ার বাহির হইতে আমাকে বিভ্রান্ত করিয়া দিতেছে। যাহাই হোক, সে রাত্রে আর কোনো কথা হইয়াছিল বলিয়া স্মরণ হইতেছে না। পরের দিন অনেকেই ঠাকুরের দর্শনে আসিলেন। মহানন্দে সকালবেলাটা কাটিয়া গেল, কিন্তু ছোট একটা ঘটনা ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই হয় নাই। প্রায় বেলা 9টার আগাদ আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানিতেছিলাম। এমন সময় সামনে রাস্তা হইতে এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করিলেন, এখানে নাকি একজন সাধু আছেন? আমি বলিলাম, হ্যাঁ আছেন, আপনি আসুন। এইবার ভদ্রলোকের চেহারার দিকে আমার নজর পড়িল। আজন্মবিত কাঁচা পাকা দাড়ি, বাবরি চুল দু একটা জট পাকাইয়া সরু হইয়া গেছে, পরিধানে রক্তাম্বর খরম, খালি গা, কপালে একটা প্রকাণ্ড লাল রঙের ফোঁটা, গলায় 2-3 বড় রুদ্রাক্ষের মালা, উভয় হাতে বালা ও তাগা আকারে আরো কয়েকগুলি রুদ্রাক্ষ। বুঝিলাম যে ইনি একজন তান্ত্রিক। লোক আমার নিকট আসিয়া আরও বুঝিলাম যে কিছুক্ষণ পূর্বে তিনি কারণ সেবা করিয়াছেন। দরজায় কাছে আসিয়া ঠাকুরকে দেখিয়া তাহার কিছু ভাবান্তর উপস্থিত হইল। হঠাৎ তিনি জিভে এক কামড় দিয়া ফেলিলেন এবং খটখট করিয়া সিঁড়ি দিয়া রাস্তায় নামিয়া গেলেন। তাহার ভাব দেখিয়া মনে হইল যে তিনি যেন একটা ঘোরতর বিপদে পড়িতে অতি কষ্টে বাঁচিয়া গিয়াছেন। প্রথমে ব্যাপারটা বুঝিতে পারি নাই, কিন্তু একটু পরেই বুঝিতে পারিলাম যে ঠাকুরের গলায় তুলসীর মালা ছাড়া এই বিভ্রান্ত বাধাইয়াছে। এই প্রসঙ্গে আরও একজন ভদ্রলোকের কথা মনে হইতেছে। তিনি এই পাড়াতেই থাকিতেন। এই দ্বিতীয় ব্যক্তি ছিলেন একজন নৈতিক বৈষ্ণব এবং অতি প্রত্যুষে উঠিয়া ঠাকুরের পূজার জন্য পুষ্পচয়ন তাহার নিত্যকর্মের মধ্যে ছিল। তাহার বাড়ির অতি নিকটেই ছিল শক্তি ব্রহ্মচর্যাশ্রম। সেখানে লোকনাথ ব্রহ্মচারীর বাবার মূর্তি প্রতিষ্ঠিত ছিল এবং নিত্য সেবা পূজা হইত। এই ভদ্রলোকের ধারণা ছিল যে লোকনাথ ছিলেন অদ্বৈতবাদী। সুতরাং ফুল তুলিতে যাইয়া তিনি আশ্রমে বাহিরে যাহা পাইতেন শুধু তাহাই লইয়া আসিতেন, কারণ অদ্বৈতবাদী লোকনাথের আশ্রমের ফুল তাহার ঠাকুরের সেবায় ব্যবহৃত হইতে পারে না। ইহাদের একজন শাক্ত আর একজন বৈষ্ণব, কিন্তু বশত ইহাদের মধ্যে কোনো প্রভেদ নাই। সাম্প্রদায়িক সংকীর্ণতায় উভয়ের অন্ধ। দিনটা মহানন্দে কাটিয়া গেল, কিন্তু বৈকালে ধীরেন্দ্র মজুমদার রূপী অক্রূর আসিয়া উপস্থিত হইলেন এবং কি সব অজুহাত দেখাইয়া বলিলেন যে ঠাকুরকে তখনই তাহাকে বাসায় লইয়া যাইতে হইবে। আমরা সকলেই অত্যন্ত বিরক্ত হইলাম, কারণ কথা ছিল যে ঠাকুর এখানে 2-3 দিন থাকিবেন। ধীরেনবাবু বলিলেন, কাল আসিয়াছেন, আজ যাইবেন, 2 দিন তো হইছেই, এখন না গেলেই চলিবে না। আমি বলিলাম যে শ্বশুর মহাশয় আসুন, তারপর ঠাকুর যাইতে হয় যাইবেন, আমার বাধা দিবেন না। কিন্তু ধীরেনবাবু কোনো কথাই শুনিতে চাহিলেন না। তৎক্ষণাৎ ঠাকুরকে লইয়া রওনা হইতে মনস্থ করিলেন। ঠাকুর বলতেই তিনি ছোট ছেলের মতো উঠিয়া দাঁড়াইলেন। ইতিমধ্যে শ্বশুর মহাশয় আসিয়া পরে ধীরেনবাবু বাধ্য হইয়া একটু অপেক্ষা করিতে হইল।
তারপর আরম্ভ হইল দুজনে বাদানুবাদ। শ্বশুর মহাশয় বলিলেন যে 2 দিন থাকিবার কথা, সুতরাং কাল বৈকালে ঠাকুর যাইবেন, ইহার পূর্বে যাইবার কথা উঠিতেই পারে না। আর ধীরেনবাবু বলিতেছেন যে বিশেষ প্রয়োজন আছে, তখনই ঠাকুরকে না গেলেই চলিবে না। আমি কিন্তু লক্ষ্য করিতেছিলাম ঠাকুরকে। হরিদাস বাবুই তাহার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন। তিনি থাকিবেন কি যাইবেন ইহা লইয়া তর্ক, কিন্তু তিনি এমনভাবে দাঁড়াইয়াছিলেন যেন এই ব্যাপারে সঠিক তাহার কোনো সম্পর্কই নাই। শেষ পর্যন্ত ধীরেনবাবু জয়ী হইলেন এবং আমাদের সকলের প্রাণের মর্মান্তিক কষ্ট দিয়া ঠাকুরকে লইয়া চলিয়া গেলেন। এই যাত্রায় আরও 3-4 বার ঠাকুরের সঙ্গে পাঠাইলাম, কিন্তু উল্লেখযোগ্য কিছুই মনে পড়িতেছে না। আজকের গল্পটা এইটুকুনি। কালকে আবার পরবর্তী অংশ এটার পড়ে শোনাবো। জয় রাম।